বাবার বাড়িতে থাকি বা শ্বশুর বাড়িতে একটা বাচ্চা নিয়ে দিন রাত সামলানো কিন্তু ভীষণই একটা চ্যালেঞ্জের ব্যাপার, কিন্তু অনেকে কিন্তু সেটা বোঝে না। অনেকের কাছেই মনে হয় যে ছোট বাচ্চা সামলানো সেটা আর কি এমন বড় ব্যাপার, সবার কোলে কোলে থাকলেই তো মানুষ হয়ে যায়। বাবার বাড়িতে পড়ে থাকার তো কোনো মানেই হয় না। বাবার বাড়িতে আর কি বা কাজ থাকে, রাঁধতে হয় না, কোনো কাজ করতে হয় না, বাচ্চাটাকেও তো সেরকম ভাবে সামলাতে হয় না, সারাদিনই শুয়ে বসেই কেটে যায়। সো হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী, আর আমার বাবার বাড়িতে আমার ছোট্ট বেদকে নিয়ে কিভাবে দিনরাত কাটে সেটারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করবো। জানো তো, আমাদের প্রত্যেকের জীবনই কিন্তু কোনো না কোনো দিক থেকে অপরিপূর্ণ রয়েছেই। আমরা দূর থেকে ভাবি হয়তো দেখে যে তার জীবন হয়তো ভীষণ সুখী, সে হয়তো সবটা পরিপূর্ণরূপে পেয়েছে, কিন্তু কাছে গেলে কিন্তু বোঝা যায় যে সেটা মাত্রই ধোঁয়াশা। কেউই কিন্তু তার জীবনে সম্পূর্ণভাবে সুখী নয়। আপাত দৃষ্টিতে কিছু কিছু মানুষ দূর থেকে দেখেই এটা বিচার করে ফেলে যে আমার জীবন হয়তো অনেকটা সহজ স্বাভাবিক, কিন্তু আমি কিন্তু সেটা একমাত্র জানি যে আমার জীবনেও অনেক না পাওয়া আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, স্বপ্ন আছে, যেগুলো পরিপূর্ণ হতে এখনো অনেক দিন সময় লাগবে। আচ্ছা তোমরা বলো তো, প্রেগনেন্সির টাইম থেকে শুরু করে বাচ্চা হবার পর একটা মেয়েকে তার বাপের বাড়ির কেন প্রয়োজন হয়? যদি শ্বশুরবাড়ির মানুষগুলো সাপোর্টিভ হয়, তারা যদি সবটা একার হাতে সামলে নিতেই পারে মন থেকে, তাহলে কিন্তু সেই মেয়েটির বাবার বাড়ির সাহচর্যের প্রয়োজন পড়ে না। সদ্য মা হয়ে ওঠা মেয়েটির কাছে কিন্তু সবটাই নতুন, তাই তার সমস্তটা শিখে উঠতে অনেকটা সময় লাগে। আর সেই জার্নিতে যদি সবাই হাত ধরে সমস্ত সঠিক ভুলটা শিখিয়ে দেয়, তার কাছে কিন্তু মাতৃত্বের সুন্দর জার্নিটা আরও সুন্দর হয়ে ওঠে। কিন্তু না, আমি কিন্তু অনেককেই এরকম দেখি নতুন মাটিকে শেখানোর পরিবর্তে পদে পদে তার ভুল ধরতেই ব্যস্ত হয়ে থাকে। হয়তো বা কোনো কোনো সময় এর তার সাথে তুলনা আসে। তবে আমার ভিডিওতে কিন্তু অনেক বন্ধুই এসে কমেন্ট করে যে তারা এক্ষেত্রে অনেকেই কিন্তু ভাগ্যবতী, তারা এরকম অনেক লাকি যে ভালো শ্বশুরবাড়ি পায়, ভালো শাশুড়ি পায়, ভালো হাজব্যান্ড পায়, যাদের দ্বারা তাদের প্রেগনেন্সি থেকে মাতৃত্বের পরের জার্নিটা ভীষণই সহজ হয়ে ওঠে। তাদের কিন্তু আর মায়ের কাছে থাকার প্রয়োজন পড়ে না। আবার বিপরীত পাশে এমন অনেক বন্ধু কমেন্ট করে জানায় যে তাদের প্রেগনেন্সি থেকে সমস্তটা এখনো পর্যন্ত একার হাতে সামলে, শুধুমাত্র বাচ্চা সামলালে তো হয়েই যেত, তার সঙ্গে তাদের নাকি আরও সংসারের যাবতীয় খুঁটিনাটি কাজ সমস্তটা সামলাতে হয়, তারপরেও নাকি তারা কারোর মন পায় না, পদে পদে তাদের ভুল ধরা হয়। তাহলে তোমরাই বলো তো, আফটার ডেলিভারি কোনো মেয়ে যদি চায় যে সে তার বাবার বাড়িতে থেকে মায়ের সাহচর্যে আদর যত্নে তার সন্তানটিকে একটু সুস্থভাবে বড় করে তুলবে, তাতে কি ভুল কিছু আছে? আসলে না, আমরা মেয়েরাই মেয়েদের শত্রু, এই কথাটা কিন্তু খুবই একটা বাস্তব কথা। আজকের দুনিয়াতে না, একজন নারী যদি আর একজন নারীর সত্যি করে পাশে থাকতো, তাহলে আজকের সমাজে দাঁড়িয়ে এত হিংসা, এত কষ্ট কোনো মেয়ের জীবনেই হয়তো থাকতো না। আমিও কিন্তু আমার এই মাতৃত্বের জার্নিটায় মানসিক দিক থেকে যেরকম আমার হাজবেন্ডের সাপোর্ট পেয়েছি, তেমন শারীরিক দিক থেকে কিন্তু আমার মায়ের সাহচর্যের প্রয়োজন পড়েছে। হ্যাঁ, প্রয়োজনটা কিন্তু আমারই, আমার মায়ের নয়। যাই হোক, ভিডিওর শুরুতেই কিন্তু তোমাদের কাছে অনেক মনের কথা খুলে বলে ফেললাম। এই ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা তো ব্লগের প্রথম থেকে দেখলেই তেমন কোনো কাজ না থাকলেও কিন্তু সারাটা দিন এই টুকিটাকি কাজগুলো করতে করতেই আমি কিন্তু আর চুলটাও আঁচড়ানোর সময় পাই না, জানো তো। কিন্তু তারপরও একটা শান্তি যে আমার মুখের সামনে খাবারটা বেড়ে দেওয়ার মতন একজন মানুষ আছে, আমার মা আছে। অনেক মেয়ের কাছে তো তাও থাকে না। আজ কিন্তু মা রান্না করেছিল কলমি শাক দিয়ে কাটা চচ্চড়ি, যেটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে আমার মাসি এসেছে, ভাই এসেছে, তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি। তার সাথে রান্না হয়েছিল চিকেন কষা আর তার সাথে আমের ডাল। জানো তো, আমার মাসি ওনার রান্নাবান্নার ভিডিও শেয়ার করে, অঞ্জনা সাহা মল্লিক প্রোফাইলটা তোমরা ঘুরে দেখতে পারো যদি তোমাদের ভালো লাগে। তো দুপুরটা ভীষণই আনন্দে কাটলো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। আমার 4.5 মাসের বাচ্চা কি প্রতিবার ফিট করার পর দুধ তোলে? যখন প্রচন্ড পরিমাণে দই তোলে তখন আমি কি করি? 2-3 জন বন্ধু কমেন্টে এমনটা বলে জানতে চেয়েছো যে তোমাদের বেবি নাকি প্রতিবার খাওয়ার পরে অনেকটা বমি করে দেয়, দুধ তুলে দেয়, সেক্ষেত্রে কি করণীয় আজকের ভিডিওতে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, এখন কিন্তু আমি বেদকে স্নানের পর ফ্রেশ করাচ্ছি। ওর কিন্তু স্নান হয়ে গেছে, স্নানের পর যে কাজগুলো থাকে সেগুলোই আমি ওকে করাচ্ছি। মানে ওর রোজকার যে
যে বডি লোশনটা ইউজ করে সেটাকেই ভালো করে ওকে মাখিয়ে দিচ্ছি, সাথে একটু ম্যাসাজও করে দিচ্ছি। যখন ওর স্নানের আগে তেল মালিশ হয় তখন কিন্তু মা ওকে সুন্দরভাবে তেল মালিশ করে দেয়, ব্যায়াম করে দেয়। এই জন্য স্নানের পর কিন্তু এগুলো আর কোনো কিছুই করার দরকার পড়ে না। তবে আজকে যেহেতু স্নানের পর ওকে আমি রেডি করাচ্ছি, সেই জন্য ভাবলাম যে ভালো করে একটু ম্যাসাজ করেই লোশনটা মাখিয়ে দিই। তোমরা অনেকে জানতে চাও যে গরমকালে কি ওকে আমি বডি লোশন ইউজ করাই নাকি। হ্যাঁ, আমি কিন্তু ওকে প্রথম থেকেই লোশন ইউজ করাচ্ছি আর এখনও করাই। যেদিন প্রচণ্ড পরিমাণে গরম পড়ে সেদিন কিন্তু ওর পিঠের দিকটা আমি ওই হিমালয়ের পাউডার হালকা হালকা করে দিয়ে দিই, তাতে করেও কিন্তু ওর পিঠটা ঘামার চান্স থাকে না। আর এখন তো বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে, তবে আমি কিন্তু ওয়েদার ঠান্ডা থাকলেও ওকে ফুল স্লিভস একদমই পরিয়ে রাখি না। যেহেতু বেবিদের শরীর আমাদের থেকে গরম বেশি, তাই জন্য কিন্তু ওদের অনেকটা কষ্ট হয়, যেটা অনেকেই বুঝতে পারে না। সেই কারণে বৃষ্টি হলে একটু ঠান্ডা পড়লে অনেকেই ফুল স্লিভস পরিয়ে দেয়, যার কারণে কিন্তু বাচ্চার অনেকটাই অস্বস্তিতে পড়তে হয়। তাই আমি ওকে যতটা পারি কমফোর্টেবল ভাবেই কিন্তু রাখার চেষ্টা করি। শুধুমাত্র রাত্রেবেলাটা একটা হালকা কাঁথা ওর গায়ের উপর দিয়ে চাপা দিয়ে দিই, যাতে করে ওই আলগা ঠান্ডা হাওয়াটা ওর গায়ে না লাগে। আর কিছুদিন পর আমার বেদের 5 মাস বয়স পূর্ণ হয়ে যাবে। তো প্রথম থেকে এখনো পর্যন্ত ও ব্রেস্ট ফিডিং এর ওপরই রয়েছে। আর প্রথম থেকেই কিন্তু ও কোনোবারই ফিডিং এর পর প্রচণ্ড পরিমাণে দুধ তোলা বা দই তোলা কোনোদিনই করেনি। হ্যাঁ, মাঝখানে একবার ওর একটু ঠান্ডা লেগে গিয়েছিল, যখন ওর ওই বয়সটা 2 মাস কি 3 মাস ছিল। ওই ঠান্ডা লাগার কারণে কিন্তু ও যখন খেত তারপরে কিন্তু একটু দই তুলে দিত, আর সেটা যে ঠান্ডা লাগার কারণেই হতো সেটা কিন্তু আমি ভালোভাবেই নোটিস করেছিলাম। কিন্তু যখন থেকে ওর ঠান্ডা লাগার সমস্যাটা চলে গিয়েছে তারপর থেকে কিন্তু ও আর ফিডের পর দুধ বা দই তোলে না খুব বেশি পরিমাণে। তবে হ্যাঁ, সব বাচ্চাদের যেটা স্বাভাবিক সামান্য পরিমাণ দুধ তোলা বা দই তোলা ওটা তো সবার ক্ষেত্রেই হয়, তো বেদের ক্ষেত্রেও কিন্তু সেইটুকুই হয়। এ বন্ধু আমাকে কমেন্টে জানতে চেয়েছো যে তোমার বেবি প্রচণ্ড পরিমাণে দুধ তুলে দেয় বা বমি করে দেয়, তুমি অবশ্যই করে কিন্তু তোমার ডাক্তারের সাথে পরামর্শ ক্ষেত্রে কি করণীয় সেটা কিন্তু সবচেয়ে ভালো উনিই বলতে পারবেন। একজন বন্ধু জানতে চেয়েছো যে বেদকে আমি এখন কোন জলে স্নান করাচ্ছি। ও যেহেতু ডিসেম্বর মাসে ঠান্ডায় হয়েছিল তখন তো ওকে গরম জলেই স্নান করাতে হতো। গরম পড়ার পর আমি ওকে একদিন ঠান্ডা জলে স্নান করিয়ে দেখেছি, তো ওর কিন্তু ঠান্ডা গরম লেগে গেছে। তারপর থেকে এখনো পর্যন্ত ওকে একদম হালকা কুসুম গরম জলেই কিন্তু স্নান করানো হয়। দেখো, এখন যেহেতু মায়ের কাছে আছি সেই জন্য কিন্তু সারাদিনে আমার বেদকে নিয়ে সময় কাটানো বা বেদকে সময় দেওয়াটাই কিন্তু প্রধান কাজ। আর তারপর যদি সময় পাই তবে মায়ের ওই কাজে টুকটাক হেল্প করে দিই। তবে আজকে কিন্তু আমাদের বাড়িতে এসেছিল আমার মাসি আর ভাই। আচ্ছা, তোমাদের প্রতি কিন্তু আমার একটা অভিযোগ আছে। তোমরা কিন্তু অনেকেই নতুন নতুন আমার ভিডিও দেখছো, এই জন্য কিন্তু তোমাদের প্রতি অনেক ভালোবাসা। তবে তোমরা যারা ভিডিও দেখছো তারা কিন্তু ভিডিওতে একটাও লাইক বা কমেন্ট করছো না। তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে আমি কি করে বুঝবো বলো তো যে তোমরা আমার ভিডিওতে ভালোবাসা দিচ্ছ কি? অবশ্যই করে একটি করে কমেন্ট করে যেও আমার ভিডিওর ব্যাপারে। যদি কোনো কিছু ভুল হয় সেটাও বলো, আর যদি কোনো কিছু ভালো লাগে সেটাও বলো। তোমরা দেখলে তো আমার ভাই কিন্তু এসেই ওকে বই খুলে নিয়ে একদম পড়াশোনা করাচ্ছে। আর আমার বেদের অবস্থা দেখেছো, ও কিন্তু বই পেয়ে একদম বইটা আঁকড়ে ধরেছে। এদিকে আমার ভাই বলছে তুই তো আমার মতো হবি না, আমি তো ফাঁকিবাজ, আমি তো পড়াশোনা করতেই চাই না, তুই বই পেয়ে এতটা আঁকড়ে ধরে রেখেছিস। কি অবস্থা ভাবতে পারছো? হোক, মামা ভাগ্নের সারা দুপুর ধরে পড়াশুনো চললো। আর তারপর বিকেলবেলা আমি, মা, মাসি, ভাই আর আমার ছোট্ট পুচু মিলে গেছিলাম একটু বাইরে হাঁটতে। বিকেলবেলাটা যেহেতু আমাদের মাঠের পাশেই বাড়ি, তো আমাদের হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে। প্রতিদিন মা বেদকে নিয়ে হাঁটতে বেরোয়, আমি বেরোই না, কিন্তু আজ যেহেতু সবাই মিলে রয়েছি ভাবলাম যে সবাই মিলে একটু হেঁটে আসি। তো আমাদের এই রামকৃষ্ণ মঠে ঘুরতে এসেছি, আর এখানের পরিবেশটা এত শান্ত আর এত সুন্দর, ভীষণই ভালো লাগে জানো তো। আগে ছোট থাকতে প্রতিদিন এখানে এসে বসে থাকতাম, আর এখানে তো প্রতিদিন সন্ধ্যায় ধ্যান হয়, তো ভীষণ ভালো লাগে। এখন তো আর আসা হয় না, তবে বাইরে এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, তারপরে জল কেটে পদ্মপুকুর বানিয়েছে, দেখতে ভীষণই ভালো লাগছিল। তারপর ওখান থেকে বেরিয়ে এসে দেখলাম বাইরে দিয়ে এই একটা কীর্তন মিছিল যাচ্ছে। আমাদের শহর তো নবদ্বীপ, আর এই নবদ্বীপ শহরে তো তোমরা জানোই মহাপ্রভুর স্থান। এখানে কিন্তু এইরকম কীর্তন মিছিল এগুলো কিন্তু চলতেই থাকে। তারপরে ওদিকে বাজনা বাজছিল, আর এদিকে কিন্তু আমার মাসি বেদকে নিয়ে একটু নাচানাচিও করছিল। তারপরে দেখো আর কি, সন্ধ্যাবেলায় ঘরে চলে আসলাম। এখন তো ওদেরও যাওয়ার সময় হয়ে গেল, তো যাওয়ার আগে আবার আমার ভাই নিয়ে বসে পড়েছে বই। কি ভাবছো যে পড়াশুনো করছে? না, একদমই কিন্তু পড়াশুনো করছে না। ও কিন্তু ভাইকে যে বইয়ের ছড়াগুলো রয়েছে সেগুলো গান করে করে শোনাচ্ছে। কারণ আমার বেদ কথা বলতে, কথা শুনতে আর গান শুনতে কিন্তু ভীষণ ভালো, এই জন্য কিন্তু মামাও গান শুনিয়ে ভীষণ মজা পায়। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে।